দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিউজ আয়োজন আপনার সঙ্গে আছেন মাহফুজ মিশা। আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে এখন রাজনীতি, বিশেষ করে নির্বাচনের সময়সীমা কখন হবে, সুনির্দিষ্ট রোডম্যাপ কবে দেওয়া হবে, সেটি নিয়ে বড় দল বিএনপির সঙ্গে খোদ প্রধান উপদেষ্টা আজকে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে বেরিয়েও বিএনপির মহাসচিব বলেছেন তারা একেবারেই সন্তুষ্ট না, কারণ তারা একটা সুনির্দিষ্ট সময়সীমা চাই। কিন্তু প্রধান উপদেষ্টা তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন, সেটি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। যদিও নির্বাচন কমিশনার একজন আজকে জানিয়েছেন যে জুলাইয়ের মধ্যেই তারা আসলে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে। এইসব নিয়ে আমরা কথা বলবো। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে তিনজন অতিথি আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। শেখ রবিউল আলম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। রাকিব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ, আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। মানে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে আগের যে কথা সেটাতে অনড়, যদি বিএনপি বলছেন যে এর আগে এক দফায় বিএনপির সঙ্গে আলোচনা হয়েছিল ফেব্রুয়ারিতে, সেই সময় সম্ভবত ডিসেম্বরের ভেতরে প্রস্তুতির একটা কথা বলেছিলেন। সেই সুনির্দিষ্ট ঘোষণা বা আশ্বাস বিএনপি আজকেও পায়নি। এইটার ফলে বিএনপি অসন্তুষ্ট খানিকটা। এখন আপনারা কি করবেন বা এখন আসলে কি হবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ-আলোচক এবং এরা এই মুহূর্তে যারা যমুনা টিভির সাথে যুক্ত আছেন। কি করবেন সেটি বড় কথা না, কথাটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে জনগণের প্রত্যক্ষ ভোটে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব। মনে রাখা দরকার, রাষ্ট্রে সবসময়ের জন্যই একটা নির্বাচিত সরকার অবধারিত এবং বাঞ্ছনীয়, এর কোনো বিকল্প নেই। তো গণঅভ্যুত্থান বলেন বা একটা সরকারের যে কোনো পর্যায়ের বিপর্যয়ের কারণে অন্তর্বর্তীকালীন সরকার অথবা সংকটকালীন একটা সরকার হয়, বাংলাদেশও তাই হয়েছে শেখ হাসিনার পতনের পর। কিন্তু সেই সরকারটির প্রধান কাজই হচ্ছে রুটিন ওয়ার্কগুলি নিয়মিত করা এবং দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। নির্বাচিত সরকার নেই এটা রাষ্ট্রে কাম্য হতে পারে না কখনোই। সেই জায়গা থেকে বিএনপি দেখা করে বলেছে যে ইতিমধ্যে 7 মাস অতিবাহিত হয়েছে, সরকার কিছু প্রয়োজনীয় সংস্কার করার উদ্যোগ নিয়েছে, সেগুলি যদিও একটু কালেক্ষেপণ হয়েছে, তারপর সে প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার, যেগুলি সব রাজনৈতিক দল একমত হয়েছে, কিছুটা শাসনতান্ত্রিক এর মধ্যে সংস্কার, কিছুটা শাসন কাঠামোর মধ্যে সংস্কার, কিছুটা প্রাতিষ্ঠানিক সংস্কার, কিছুটা রাজনৈতিক সংস্কার, জাতি হিসেবে তো আমরা একমত হয়েছি, শুধুমাত্র ফ্যাসিবাদ এবং তার দোসররা ছাড়া। সেটি করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব, সেটা প্রধান উপদেষ্টাকে আমরা জানিয়ে দিয়েছি এবং সেটা জনগণের প্রত্যাশা, রাজনৈতিক দলের প্রত্যাশা এবং দেশের জন্য একান্তভাবে কাম্য একটা জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার। শুধু আপনারা জানিয়ে দেননি, মির্জা ফখরুল সাহেব বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তার মানে এই যে পরিস্থিতি একটু একটু খারাপ হচ্ছে, এইটা আপনারা জানেন বা বোঝেন বা আপনাদের পূর্বাভাস হচ্ছে এটা? না, আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে তো ছিলাম। ধরেন আগের সরকারে যদি যান, ভঙ্গুর অর্থনীতি ছিল, অর্থনৈতিক সূচকগুলি বিভিন্নভাবে দেখানো হয়েছে, 28 লাখ কোটি টাকার উপর পাচার হয়েছে, 18 লাখ কোটি টাকার উপর আমরা ধরেন বৈদেশিক ঋণ নিয়েছি, দেশি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। ভঙ্গুর অর্থনীতি তো ছিল, আমাদের রিজার্ভ কম ছিল, তাই তো? ধরেন আমাদের রপ্তানি ওরকমভাবে বাড়ছিল না, স্থবির ছিল। একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে আমরা ছিলাম। তারপর ধরেন সেখান থেকে উত্তরণ করবার জন্য নিশ্চয়ই একটা নির্বাচিত সরকার দরকার। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা রুটিন ওয়ার্ক করছে, সেটাকে উত্তরণের জন্য চেষ্টা করছে এই সরকার, আমি দ্বিমত করছি না। কিন্তু যদি নির্বাচন না হয় তাহলে বিদেশি বিনিয়োগ ওইভাবে আসবে না, দেশি বিনিয়োগে আস্থা ফিরে আসবে না, কর্মচঞ্চলতা আসবে না, মানুষের মধ্যে রাজনৈতিক অস্থিরতা কাজ করবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে বৈষম্য আছে সেগুলি নিয়ে বিভিন্নভাবে আন্দোলন হবে। অর্থাৎ রাষ্ট্র যেভাবে গতিশীল হওয়া দরকার সেটা হবে না, সেগুলি মুখ থুবড়ে পড়বে এবং সেগুলি মুখ থুবড়ে পড়বে, এটাই স্বাভাবিক। কারণ একটা নির্বাচিত সরকারের যে দায়বদ্ধতা থাকে, একটা নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্রের যে সমস্ত উইং যথাযথভাবে ফাংশন করে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার নির্বাচিত সরকারের অধীনে যেভাবে রাষ্ট্রকে সহযোগিতা করে, সেই পথ রুদ্ধ হবে। রুদ্ধ হলে এই সামাজিক খাত বলেন, অর্থনৈতিক খাত বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সেটা অবনতি হওয়া খুবই স্বাভাবিক। সেই জায়গা থেকে আমরা বলছি, সেই জায়গা থেকে বলছেন। তাহসিন রিয়াজ, আমি একটু আপনার কাছে আসতে চাই যে আপনারা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 জন উপসহকারী মন্ত্রী ঢাকা সফর করছেন, তাদের সঙ্গে আপনাদেরও সাক্ষাৎ হয়েছে এবং সেইখান থেকে বেরিয়ে আপনাদের যিনি প্রধান নেতা
নাহিদ ইসলাম তিনি মন্তব্য করেছেন যে নির্বাচন করার মতো পরিস্থিতি আসলে হয়নি, একটা মৌলিক সংস্কার করতে হবে এবং এই প্রশাসন আসলে নিরপেক্ষভাবে কাজ করছে না। এবং সাংবাদিকরা জানতে চেয়েছিলেন তাহলে প্রশাসন কার পক্ষে কাজ করছে, উনি বলছেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, ফলে এই সংস্কার না করে নির্বাচন করা সম্ভব না। আমরা জানি যে আপনাদের দল যেদিন গঠন হয় সেদিন কোনো ডিসি আপনাদেরকে গাড়ি দিয়েছে, সেই কাগজপত্র পাওয়া গেছে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হয়তো একজন ডিসির গাড়ির কাগজপত্র প্রকাশিত হয়েছে, অন্য সব প্রশাসনই আপনাদের পক্ষে আসলে কাজ করছে। আপনাদের একাধিক সমন্বয়কারীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে, আপনাদের অনেকে নতুন নতুন অফিস খুলেছেন বড় বড়, সেসব নিয়ে প্রশ্ন আছে। ফলে প্রশাসন কি আসলে কার পক্ষে কাজ করছে? ধন্যবাদ। আমার সাথে সহ-আলোচক যারা আছেন এবং যারা আমাকে দেখছেন, দেখুন আমি মানে আজকে একটু পজিটিভ জায়গা থেকে শুরু করতে চাই যে বাংলাদেশে একটা হেলদি পলিটিক্যাল ডিবেটের অবস্থান তৈরি হয়েছে। আজকে বাংলাদেশের অন্যতম প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করছেন, প্রধান উপদেষ্টার যে রেসপন্স, সেই রেসপন্সে আবার তারা খুব সাবলীলভাবে বলছেন যে তারা সন্তুষ্ট না। ইটস আ ভেরি পলিটিক্যাল ডেমোক্রেটিক কালচার। এই কালচারটা বাংলাদেশের লম্বা সময় মিসিং ছিল। আমরা রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, আমরা তাকে মানে দ্বিমত করতে খুব একটা দেখিনি আগে, সরকার প্রধান যিনি থাকেন। তো এখন আমরা সেটা দেখছি, এটা খুব ভালো দিক। যে প্রশ্নগুলো আপনি করেছেন যে আসলে পার্টির এন্ড থেকে আমাদের আজকে যিনি আমাদের আহ্বায়ক তিনি খুব ক্লিয়ার একটা স্ট্যান্ড আজকে জানিয়েছেন। দেখুন আমরা এই কথাগুলো আজকে আমরা একটু মোটা দাগে কথাটি বলেছি, আজকে আমরা জোরালোভাবে বলেছি, বাট এই কথাগুলো কিন্তু নতুন না। আমরা বিচ্ছিন্নভাবে এই কথাগুলো বিভিন্ন সময় আমরা বলেছি, বিভিন্নভাবে আমরা বোঝানোর চেষ্টা করেছি। মানে ক্রিটিক্যালিটির দিকে যদি তাকাই, দেখেন আমি একটু ক্যালকুলেটিভ একটা অ্যাঙ্গেল থেকে আমরা একটু দেখি, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আসলে পরিস্থিতিটা কেমন। দেখেন, নতুন রাজনৈতিক দল নিবন্ধন হইতে হবে। নিবন্ধনের জন্য ইলেকশন কমিশন সময়সীমা বেঁধে দিয়েছেন 20 এপ্রিল পর্যন্ত। দ্যাট মিনস যদি আজকে 2 থেকে 3 দিন আছে আর কি। এবং নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের যে সময়সীমাটা বেঁধে দিচ্ছেন, সেই সময়সীমাটাকে আমরা চ্যালেঞ্জ করে আমরা বলছি যে আমরা একটা চিঠি দিয়ে আমরা বলবো যে এই টাইমটা দেখেন, প্রথমত আমরা যেটা বললাম একটু ক্যালকুলেটিভ অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, প্রথমত আপনি নিবন্ধনের যে প্রক্রিয়া, যে প্রসেস, এই প্রসেসটা আপনি ফলো করতেছেন কোন প্রসেসটা? যেটা হচ্ছে স্বৈরাচারের যে মডেলটা ছিল, অর্থাৎ স্বৈরাচার গভর্নমেন্ট বিগত 16 বছর যেই প্রক্রিয়ায় আদার দলগুলোকে এলিমিনেশনের যে সিস্টেম ডেভেলপ করছিল, ওই সিস্টেমের উপর দাঁড়ায় হচ্ছে আপনি নিবন্ধনের প্রক্রিয়াটাকে হচ্ছে আপনি আগায় নিয়েছেন। তার মানে আমরা যে সিস্টেমে যে মৌলিক পরিবর্তনের কথা বলতেছি, তার মানে আমরা যদি খুব পরিষ্কারভাবে একটু দেখি মৌলিক পরিবর্তন আসলে প্রয়োজন আছে। কারণ আগের যে ফর্মুলা ছিল, সংস্কারের কথা বলছেন। হ্যাঁ, আমি সংস্কারের কথা বলতেছি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল আপনাকে আমি পেপার ওয়ার্কে এত জটিলতা তৈরি করে দিব যে আপনি আমার বিরোধিতা করতে আসতেই পারবেন না। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই আপনি এনসিপি তো নতুন দল, এবং এনসিপির মতন গণঅভ্যুত্থানের শক্তিকে যারা ধারণ করে এরকম নতুন দল যারা আসলে রাজনীতিতে আসতে চায়, তাদেরকে কেমন যেন একটা আটকে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আসলে এভাবে করে অভিযোগ করতে চাই না যে প্রবণতাটা তারা দেখাচ্ছেন। আমরা বলতে চাই যে সামগ্রিক প্রক্রিয়ার অংশ হিসাবে সামগ্রিকভাবে যে জটিলতাটা তৈরি হয়ে আছে, এই যে প্যাচ লাগানো আছে, এই প্যাচকে ছোটাতে আমরা চিঠি প্রদান করবো ইলেকশন কমিশনকে। আমরা বলবো যে আপনারা এখান থেকে বের হয়ে আসেন। দেখেন মিশু ভাই, আপনি আমরা বারবার বলছি, একটু ক্যালকুলেটিভ হইতে যাই। যে ইলেকশন রিফরমেশন কমিটি যে প্রস্তাবনাটা দিয়েছে, সেই প্রস্তাবনাটা তো আজকে দেয়নি, দীর্ঘদিন হয়েছে দিয়েছে, 3 মাস হয়েছে দিয়েছে। সেখানে তারা বলেছে যে এটাকে সহজীকরণের ব্যাপারে তারা জোর দিয়েছে। তারা বলেছে যে মানে ইটস নট নেসেসারি। এখন আমরা এটা কিন্তু আপনাকে আইনটা খেয়াল করতে হবে, এটা কিন্তু অনেক পুরাতন পদ্ধতি, এবং এই পদ্ধতিটা আজকে থেকে আরও 15-16 বছর আগের পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে দেশের সামাজিকভাবে ইউথের কী ধরনের পরিবর্তন হয়েছে আপনি জানেন, ট্রেডিশনাল পলিটিক্স থেকে কীভাবে মানুষ বের হয়ে আসে সেটা আপনি জানেন, আমি নতুন করে আর বলছি না। সেখানে এই সহজীকরণের ক্ষেত্রে তারা বলেছেন যে 5% উপজেলা এবং 10% জেলাকে আমরা জানি। এই শর্তটা কেন ইলেকশন কমিশন গ্র্যাব করছে না, এই প্রশ্নটা আমরা তাদের কাছে করতে চাই। ঠিক কি কারণে, মানে এটার ভিতরে কি আসলে এই শর্ত মেনে যদি জোনায়েদ সাকির দল, নুরুল হক নুরুর দল যদি শেখ হাসিনার আমলে রেজিস্ট্রেশন পায়, আপনাদের রেজিস্ট্রেশন পেতে সমস্যা? আপনি দেখেন, আমি বারবার বলছি যে আমাদের রেজিস্ট্রেশন পাইতে সমস্যা নাই। এই জায়গাটা আমরা ফ্যাক্ট নিয়ে ডিসকাশন করতেছি। আমি কিন্তু আমার সীমাবদ্ধতার কথা আমি বলতেছি না, আমার কাছে ইনাফ ইকুইপমেন্টস আছে। ওকে, বাট আমি এই জন্যই দেখেন রাজনীতির ধারা কিভাবে পরিবর্তন হচ্ছে, আমি কিন্তু আমার জন্য ভাবতেছি না।
এনসিপি মানে অল দি ক্যাপাসিটিস তাদের আছে। এখন এনসিপি শুধু তাদের জন্য ভাবছে না, এনসিপি যে সত্যিকার অর্থে শুধু তাদের দিকে তাকাচ্ছে না, না যদি তাই থাকে তাহলে আপনারা আপনারা নিবন্ধনের জন্য আবেদনটা নির্ধারিত সময় করছেন না। না আমি সেটা বলেছি, এটা পেপার ওয়ার্কের আরো জটিলতা আছে, আপনার ক্যাপাসিটি থাকলেই হবে না, ইউ নিড মাচ পেপার থিংস। সো ওটাতে আপনাকে ফোকাস করতে হচ্ছে। আচ্ছা আমরা একটু আগাই আর কি, একটু ছোট করে একটু আগাই। তারপর দেখেন ইলেকশন কমিশন এবং আজকে সরকার কি বলেছে, সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা কোনোভাবে, আমি যদি আসিফ নজরুল স্যারের কথাটাকে কোট করি, এটা কোনোভাবেই 30-এর পরে যাবে না, 30 জুনের পরে যাবে না। ইলেকশন কমিশন কি বলেছে? ডিসেম্বরেই তারা রূপরেখা। তাহলে ডিসটিউনটা কোথায়? এটা এই প্রশ্নটা কি আসলে আসতে পারে না? এখানে তো একটা নিশ্চিত রূপে এখানে একটা মানে সরকার প্রধান একরকম কথা বলতেছে, ইলেকশন কমিশন এক ধরনের কথা বলছে, তার মানে কি তাদের মধ্যে কোনো মানে দূরত্ব তৈরি হয়েছে আসলে? অথবা আপনাকে প্রশ্ন করতে হবে, অথবা আপনাকে এই প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে যে ইলেকশন কমিশন আসলে কাদের কথা বলছে। ইলেকশন কমিশন কি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছে? ইলেকশন কমিশন তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন তো সাংবিধানিক প্রতিষ্ঠান, নিঃসন্দেহে তারা বলতে পারে, আমাদের দ্বিমত নাই তো। কিন্তু আপনার সাথে রাষ্ট্রের সাথে তো একবার টিউন আপ থাকতে হবে, না থাকতে হবে না। ইলেকশনটা যখন এক্সিকিউট করবে, ইলেকশন কমিশন তো একটা স্বাধীন কমিশন হিসাবে তার আদার উইংগুলোর সাথে তার অ্যাটাচমেন্টের দরকার আছে না, অ্যালাইনমেন্টের দরকার আছে না। কাজেই যদি দুরকম কথা দুজন বলে তো মানুষ আরো কনফিউজড হবে। কাজেই এই প্রশ্নগুলো আমরা করতে যেতে চাই এবং আমরা সামগ্রিকভাবে সকল দলের স্বার্থে, সকল রাজনৈতিক পক্ষের স্বার্থে, সকল রাজনীতির যারা নতুনভাবে রাজনীতি করতে চায় তাদের সাথে আজকে নাহিদ ইসলাম বলেছেন যে এখনো অনেকগুলো জটিলতা আছে, যে এই মৌলিক সংস্কারের কথা তিনি বলেছেন। আমি একটু ভেঙে বোঝানোর চেষ্টা করলাম আসলে কোথায় মৌলিক সংস্কারগুলো প্রয়োজন। পরিষ্কার। আমি একটু রাকিব আল হাসান এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে প্রশাসন আসলে কার পক্ষে কাজ করছে? কারণ আমরা জানি যে বিএনপির অনেক অভিযোগ যে প্রশাসন এনসিপির পক্ষে কাজ করে। বেশিরভাগ সময় আমরা দেখি প্রফেসর ইউনূসকে এনসিপির লোকজন নানা প্রক্রিয়ায় ডিফেন্ড করার চেষ্টা করেন বা সরকারের কাজকে, যেটা বিএনপি বিরোধী দলের ভূমিকায় থাকে। আজকে এনসিপির প্রধান নেতা তিনি বলছেন যে প্রশাসন আসলে বিএনপির পক্ষে কাজ করছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার এক কথার জবাব হচ্ছে কি, প্রশাসন আসলে এনসিপির হয়ে কাজ করছে কিংবা ইউনূস সরকারের পক্ষে কাজ করছে। এবং আপনি যদি তাদের কার্যকলাপ লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মানে এনসিপি এবং সরকারের কার্যবিধি এবং তার অ্যাক্টিভিটি এটা ওভারল্যাপ করে, আপনি এটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। এবং আমি খুব দুঃখজনক একটা হলো সত্য বিষয়, সত্যটা হচ্ছে কি, ধরেন আসলে মানে এনসিপির আসলে মূল নেতা তো আসলে নাহিদ ইসলাম, জনাব নাহিদ ইসলাম, তিনি আহ্বায়ক, তাকে আসলে ফোকাস করার কথা ছিল কিংবা তাকে আরও বেশি হাইলাইট করার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো কি, আসলে দেখেন তারা একটা নতুন রাজনীতি দল গঠন করেছে, কিন্তু আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের দলের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের দলের সেক্রেটারি হচ্ছে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। এবং আপনি দেখেন তাদের সম্প্রতি যে বৈশাখী যে অনুষ্ঠানটি হলো, আপনি দেখেন তাদের ফেসবুকে লক্ষ লক্ষ লাইক, লক্ষ লক্ষ কমেন্ট, ছোট ক্লিপ দিলেও মিলিয়ন মিলিয়ন ভিউজ। কিন্তু আপনি দেখেন ওদের যে অনুষ্ঠানটি আপনি দেখেছেন, সেই অনুষ্ঠানে দেখবেন গুটি কয়েক মানুষ সেখানে উপস্থিত ছিল এবং এটি আসলে ভীষণ হতাশার। গণঅভ্যুত্থানের একটি মূল শক্তি বলে তারা দাবি করছে এবং তারা ফ্রন্টলাইন শক্তি বলে দাবি করছে। সে জায়গা থেকে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং আমাদের যে রাজনীতির শূন্যতা, যে ভ্যাকিউম, এবং তারা নিজেদেরকে মধ্যপন্থা দল হিসেবে আবির্ভূত করার জন্য তারা বলছে এবং সে প্রচারণা চালাচ্ছে। যদিও তাদের মধ্যকার আমরা এখন পর্যন্ত সে মধ্যপন্থী পন্থাটা আসলে কী জিনিস, সে রূপরেখা আমরা আসলে সেই ব্যাপারে স্পষ্ট না। তো সে জায়গা থেকেও তাদের এই 7-8 মাসের মাথায় কিংবা তাদের দল তো ফেব্রুয়ারি মাসে যদি গঠন করে থাকে, 2-2.5 মাসের মাথায় এত স্বল্প সময়ে এখনও নিবন্ধন তারা আবেদন করেনি, পায়নি। তো এই স্বল্প সময়ে তারা নিজেদেরকে ক্ষমতার জন্য দাবিদার করছে এবং মূল রাজনীতির শক্তি হয়ে ওঠার যে চেষ্টা করছে, সেই চেষ্টার জায়গা থেকেও এই ঘটনাগুলি খুবই দুঃখজনক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, আসলে তাদের দেখেন তাদের যে আজকে নাহিদ ইসলাম যে কথাটি বলেছে সেটি হচ্ছে কি, তারা আসলে তারা বলছে যে আসলে সংস্কার ছাড়া তারা ইলেকশন করতে চায় না। আমি আসলে তাদের ব্যাপারে একটি কথা খুব প্রচলিত আছে যে সেটি হচ্ছে কি ন্যাশনাল সিটিজেন পার্টি, অনেকে এদেরকে বলে যে ন্যাশনাল কমেডিয়ান পার্টি। আমি আসলে ওভাবে তাদেরকে অ্যাটাক করতে চাই না, বাট আমি তাদেরকে বলতে চাই এনসিপি হচ্ছে ন্যাশনাল কনফিউজিং পার্টি। কেন বললে আপনাকে দেখেন, তারা একবার বলছে তারা মানে আপনি 1 মাসের বা 2 মাসের একটা পার্টিকে এরকম যে কোনো ধরনের ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে যেতে পারেন। আমি সিদ্ধান্তে পৌঁছাতে মানে একেবারে আউটকামে আমি যাচ্ছি না, কিন্তু আমি যদি তাদের অ্যাক্টিভিটি আপনি লক্ষ্য করেন, জাস্ট ছোট দুটি আমি এক্সাম্পল আপনাকে দেই। ধরুন আপনি দেখেন তারা একবার বলছে তারা সেকেন্ড রিপাবলিক চায়, তারা সংবিধান চায় না। তো আপনি যদি সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান না চান, তাহলে আপনি সেখানে সংবিধান সংস্কার কথা বলেন। সংবিধান সংস্কার তাদের কোনো ম্যান্ডেট তাদের থাকে না। আপনি যদি সেকেন্ড রিপাবলিক চানই, তাহলে তো আপনার সংবিধান চাওয়ার কোনো প্রশ্ন আসে না, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, আপনি দেখেন তারা বলছে তারা গণপরিষদ নির্বাচন চায়, কিন্তু আপনি দেখেন এই ঈদের ছুটি তো আমরা যখন দেখলাম রমজান ঈদ কেন্দ্রিক বা রোজার ঈদ কেন্দ্রিক, ঈদুল ফিতর কেন্দ্রিক করে তাদের 39টি নির্বাচনী আসনে তাদের নেতারা তারা সেখানে প্রচারণা চালিয়েছে। এবং কুষ্টিয়াতে
তাদের নেত্রী সম্ভবত নাম নুসরাত তাবাসসুম, তিনি ব্যানারে প্রকাশ করেছেন ইলেকশন কেন্দ্রিক করে এরকম করছে। এখন দেখেন তাদের মধ্যে তো আসলে তারা ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না। এবং আপনি দেখেন তাদের অনেক নেতা, তাদের এখানে তাদের 158 জন সম্ভবত 166 জন আমি যদি রং করে থাকি, এই মূল সমন্বয় ছিল, সে জায়গায় তাদের অনেক নেতা। আপনি দেখেন তাদের এই নেতাদের মধ্যে আমি খুব বেশি সমন্বয় দেখছি না, যেটা হওয়ার কথা ছিল। আসলে ধরেন আমি আসলে আমাদের যে অন্যান্য বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগের যে কাল ভিত্তিক যে রাজনীতি, এটা থেকে আমি বেরো আসলে মূল রাজনৈতিক নেতৃত্ব তো আপনাকে মেনে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে তারা আসলে নাহিদ ইসলামকে মূল রাজনৈতিক নেতৃত্ব মেনে নেওয়ার সে প্রসেসটার মধ্যে তারা এখন ঢুকতে পারছে না, যার কারণে তাদের মধ্যে এরকম কনফিউজিং, এবং তারা আসলে পলিটিক্স করতে যে আসলে তারা পলিটিক্সটার দিকে বেশি ঝুঁকছে, এবং যেটা আমি মনে করি যে তাদের আগামী দিনগুলোতে তাদের জন্য মসৃণ পথ হবে না। জি রাকিব, আমি আপনাকে একটু থামাই, আমি রবি ভাই আপনার কাছে একটু আসতে চাই যে এই যে ধরুন নির্বাচন নিয়ে বিএনপির কোন একটা শঙ্কা কাজ করছে কিনা, কারণ আজকে প্রফেসর আসিফ নজরুল যেটি বলেছেন এবং তাহসিন রিয়াজও যেটি বললেন যে জুনের 30-এর পরে কোনোভাবেই যাবে না। আপনি তো রবি ভাই ধরেন সেই অর্থে 2008-এর 29শে ডিসেম্বরের পর থেকে আর নির্বাচন পাননি, ফলে এতদিন ধরে আপনার অপেক্ষা করলেন এবং এতদিন ধরে আপনার রাজপথে ছিলেন, আপনি নিজে প্রায় 2 শতাধিক মামলার আসামি, কিন্তু শেষ পর্যন্ত ফলাফলটা আসলো তাহসিন রিয়াজদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যে ফলাফল, তার ফলে ওই 36 দিনে চূড়ান্ত ফলাফলটা আসলো। সেটার পিছনে নিঃসন্দেহে ব্যাকগ্রাউন্ডে আপনাদের অনেক অবদান ছিল। ফলে তারা তো শুধু একটা রাষ্ট্র সংস্কারের কথাও বলছে, সেই ন্যূনতম সংস্কার বা মৌলিক সংস্কার হয়ে ইলেকশনটা যদি কোনো কারণে এপ্রিলে, ফেব্রুয়ারিতে বা জুনে যায়, তাহলেও তো বিএনপি ক্ষমতায় আসার কথা। মানে ইলেকশন ডিসেম্বরের পরে গেলে বিএনপির বাইরে অন্য কেউ ক্ষমতায় আসবে, এরকম কোনো যৌক্তিক কারণ বা ভয় কি আসলে আছে? আপনি প্রশ্নের মধ্যে অনেক কিছু নিয়ে আসছেন, কিন্তু সময়ের ব্যাপার আবার কার্পণ্য করবেন। কথাটা হচ্ছে গণ অভ্যুত্থান এইভাবেই হয়, রাজনীতিবিদরা শুরু করে, লড়াই করে, সাফার করে, গ্রেপ্তার হয়, জীবন দেয়, আর ওই জীবন দেওয়া এবং গণহত্যার শিকার হয়, সেটাকে ফেস করতে গিয়ে ফ্যাসিস্ট তখন জনরসে পড়ে, সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়, যেটা আমরা 17 বছর ধরে শুরু করেছি, শেষ পর্যন্ত আমরা করেছি। নেতৃত্ব ছাত্র জনতা এসে দিয়েছে, ঝুঁকি নিয়েছে ওই ন্যায্যতার পক্ষে, শেখ হাসিনার অপসারণের পক্ষে, ফ্যাসিবাদের অপসারণের পক্ষে, এভাবেই গণ অভ্যুত্থান হয়, এতে কোনো সন্দেহ নেই। সব শ্রেণী পেশার মানুষের অভ্যুত্থানই হলো গণ অভ্যুত্থান। সেখানে রাজনীতিবিদরা বাইরে না, ছাত্ররা বাইরে না, শ্রমিকও বাইরে না, সাংবাদিকও বাইরে না, এভাবে দেখেন। দ্বিতীয়টা কথা হচ্ছে, যে নির্বাচনটি আপনি ডিসেম্বরের মধ্যেই করতে পারছেন প্রয়োজনীয় সংস্কার করে, দ্বিমত তো নেই, ফ্যাসিবাদের বিচার হতে হবে, সংস্কার হতে হবে, নির্বাচন হতে হবে, কেউ কি আমরা দ্বিমত না, কিন্তু কারণ ছাড়া সেই নির্বাচন কেন আপনি জুন পর্যন্ত প্রলং করবেন? আপনি সংস্কার করতে চান, আমরা একমত হয়েছি, অধিকাংশ সংস্কারে একমত হয়েছি। কিছু সংস্কার আছে একমত হওয়া যায় না, একেবারেই যায় না, কারণ সেটা সম্ভব না। কয়েকটি সংস্কার পার্লামেন্ট লাগবেই, সংবিধানের যে অংশে আপনি সংস্কার করতে যান পার্লামেন্ট লাগবে, কিছু অর্ডিন্যান্স জারি করে করতে পারবেন, আমরা একমত। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করতে চান আমি বলছি তো আমরা একমত, কিন্তু সেটাকে কেন আপনি জুনের মধ্যে নেবেন? আপনি দেখবেন ওই যে আপনারা লিখেছেন যে বিএনপি অসন্তুষ্ট, বিএনপি কিসে অসন্তুষ্ট, এই কথাটা বোঝানো দরকার। বিএনপি বলছে যে যে নির্বাচনটা ডিসেম্বরে করা যায়, সেই নির্বাচনটা জুনের মধ্যে, ডিসেম্বরে যে হবে না সরকার কিন্তু তা বলেনি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তার জন্য যে রিজনগুলি অন্তর্বর্তীকালীন সরকার আজকের মিটিংয়ে বলেছে, সেটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। আমরা কিন্তু ওই কারণটার জায়গায় অসন্তোষ প্রকাশ করেছি, আমরা কিন্তু নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করিনি, মনে রাখা দরকার। মানে আপনাদেরকে কনভিন্স করতে পারেননি, যে কারণগুলি তারা বলেছেন সেই কারণগুলি নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে না। যেখানে ডিসেম্বরে একটা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব ঐক্যমতের ভিত্তিতে, সেখানে আর কোনো কারণ থাকতে পারে না, সেই জায়গায় আমরা অসন্তোষ প্রকাশ করেছি। নাহিদ ইসলামের কথা আপনি বললেন, তিনি বলেছেন প্রশাসন কাজ করছে না, তো সরকার তো প্রশাসন নিয়ন্ত্রণ করে, নাহিদ ইসলামের দল এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর যদি সেটার জন্য সংস্কার প্রয়োজন হয়, এই প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য সে সংস্কার করেন, আমরা তো একমত আছি, আমরা তো দ্বিমত পোষণ করছি না। কিন্তু প্রশাসন নিরপেক্ষ না, এই জন্য এও বলেছেন যে এইভাবে চললে আমরা মৌলিক সংস্কার না হলে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, আপনি তো নির্বাচনে যাওয়ার যোগ্যতাই অর্জন করেননি, তো আপনি আবার নির্বাচন বর্জন করতে চাচ্ছেন কেন? আসেন আগে নির্বাচিত হওয়ার মানে রাজনৈতিক দল হওয়ার যোগ্যতা অর্জন করেন। খুব ভালো বলেছে, আমি খুব বলি যে আমরা এখনো আবেদন করিনি, ওকে আবেদন করেননি, পেপারস ওয়ার্ক রেডি না, শর্ত হয়তো পূরণ হবে না, সে জায়গায় আপনি মনোযোগী না, কিন্তু নির্বাচন কখন কিভাবে হবে, সরকার কিভাবে করবে, সেখানে আপনি প্রভাব বিস্তার করছেন। অর্থাৎ আপনি কিন্তু একটা পরিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে আসতে চাইছেন না, ভীতি প্রকাশ করছেন। আপনি যদি আপনি রাজনৈতিক দল হবেন, কিছু শর্ত তো পূরণ করবেন, নাকি করবেন না?
করবেন তো, কিছু যোগ্যতা অর্জন করবেন নাকি তা করবেন না, সেটি করে আসেন। একদিনেই আপনাকে নিবন্ধন দেওয়া হোক। আমি আবার বলছি, নির্বাচন কমিশনের কাছে আমার আবেদন, শর্ত যদি কিছু ঘাটতিও থাকে মেনে নেন, কনসিডার করা হোক। এনসিপিকে নির্বাচনে আসতে বলেন। আমরা শর্ত ছাড়া এনসিপিকে নিবন্ধন দিয়ে প্রতীক দিয়ে নির্বাচন করতে চাই। কারণ আমরা বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় যাবে। এটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব, এবং এটা আমাদের ধরেন উদারতা বলবো না আমি, আমরা রাজনীতিটাকে প্রতিযোগিতাপূর্ণ করতে চাই। সব মত, সব মানুষের রাজনীতির অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, কিন্তু আস্থা রাখতে চাই কার উপর? কোনো বিশেষ সরকার না, জনগণের উপর। তো এটা তো আমাদের সবচেয়ে বড় উদারতা, সবচেয়ে বড় ধৈর্য, সবচেয়ে বড় চাওয়া। সেখানে দ্বিমত কেন করছেন? সেই জায়গায় আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের হয়ে, খুব দুঃখজনক, বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকার যা করে উন্না তা বলেন এনসিপি আলারা, অথবা এনসিপি আলারা যা বলেন অন্তর্বর্তীকালীন সরকার তা করেন। এটাতে মানুষের মধ্যে যেটা হচ্ছে অসন্তোষ তৈরি হচ্ছে, অনাস্থা তৈরি হচ্ছে। নির্বাচন কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট, এটা কারো করুণা না। মনে রাখা দরকার, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়া না দেওয়ার কেউ না, সে নির্বাচনের আয়োজন করতে সহায়ক শক্তি মাত্র, অ্যারেঞ্জ করবে মাত্র। তাসিন রিয়াজ, অনেকগুলো অভিযোগ মানে এনসিপির বিরুদ্ধে বা এনসিপিকে নিয়ে রবিউল ভাই বা রাকিব করলেন। প্রশ্ন হচ্ছে, ধরেন এটা অনেকেই লিখছেনও ইদানিং, যারা এনসিপির শুভাকাঙ্ক্ষী তারাও বলছেন যে আপনারা, যেমন ধরেন শফিকুল আলম থেকে শুরু করে পুরা সরকারের মুখপাত্র বা প্রেস বা পিআর এজেন্সিটা যারা চালাচ্ছেন, তাদের কিন্তু গৌরব করার একটা জায়গা, সেটা প্রফেসর ইউনূস। রবি ভাইদের গৌরব করার বা ব্র্যান্ডিং করার জায়গা জনাব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া অথবা সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। আপনারা নাহিদকে নিয়ে যতটা না কথা বলেন বা গৌরবান্বিত করেন, তার চেয়ে অনেক বেশি প্রফেসর ইউনূসকে নিয়ে মনে হয় করেন। এটা আপনাদেরই শুভাকাঙ্ক্ষী কেউ কেউ বলছেন। ফলে এনসিপিকে আসলে শেষ পর্যন্ত নির্বাচন চাই কিনা সেই প্রশ্নও তুলছেন, কিন্তু এনসিপিকে আসলে নির্বাচন বিরোধী, অথবা আপনারা কি কোনো কারণে এই যে প্রফেসর ইউনূসকে 5 বছর চায়, সেটা খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও বললেন যে সাধারণ মানুষ চাই, এই যে সাধারণ মানুষ চাই, এটার মানদণ্ড কি? আমরা অনলাইনে প্রচুর লোককে লিখতে দেখছি যে তারা এই সরকারকে 5 বছর চান। ফলে এই 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 মানদণ্ডগুলো আপনারা কিভাবে নির্ধারণ করছেন সেটা একটু শুনবো, তার আগে দর্শক ছোট্ট একটা বিরতি নিই। দর্শক স্বাগত, একবার আমরা কথা বলছি নির্বাচন প্রসঙ্গে। জাতীয় নাগরিক পার্টির নেতা তাসিন রিয়াজ আছেন আমাদের সঙ্গে। তাসিন, আপনার সঙ্গে যেটা আলাপ করছিলাম, কোনো কারণে কি এনসিপি আসলে নির্বাচন পেছাতে চায়? কারণ আপনাদের প্রস্তুতি, নানান ইস্যুর কথা দুজন বক্তাই বলছিলেন। ওকে, না দেখেন, এটাও আমাদের মানে ওয়েল ভাবে আমরা সবসময় এই কথাটা বলার চেষ্টা করেছি যে আমরা ইনফ্যাক্ট আমরাও নির্বাচনমুখী এবং প্রচণ্ড রকম নির্বাচনমুখী। মানে আপনি যেটা বললেন নির্বাচন পেছাতে চাই কিনা, আপনি পাশেই যে রাকিব ভাই যেটা এক্সপ্লেন করছিলেন, আমি জানি না এই মানে উনি এটাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে দেখাইতে চাইছেন। অ্যাঙ্গেলটা আমার কাছে পরিষ্কার না, যারা শুনছেন তাদের কাছে পরিষ্কার কিনা। মানে উনি নিজেই সক্ষমতা নিয়ে প্রশ্ন করছেন, উনি নিজেই পলিটিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে বা পলিটিক্যাল মানে আপনার অ্যাক্সেস কীভাবে নিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এনসিপি, সেটা নিয়ে প্রশ্ন করছেন। আবার প্যারালালি হচ্ছে উনি আবার প্যারালালি একটু নেগেটিভ কোশ্চেন করছেন যে কেন এনসিপির 47 বা 48 জন নেতা হচ্ছে মানে পলিটিক্যাল ফিল্ডে হচ্ছে তারা ইলেকশনের প্রচার প্রচারণা করছেন। এটা দেখেন, আসলে একটা জিনিস খুব সহজ করে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মানে ইলেকশনে তো আসলে যেতেই হবে, ইলেকশন তো যাবেই। মানে এনসিপি যে ইলেকশন থেকে ভয় পাচ্ছে না, এনসিপি যে আসলে ইলেকশন পেছাতে চায় না, বা এনসিপির সাথে যে আসলে ইলেকশনের কোনো দ্বন্দ্ব নাই, এটা তো আপনারাই কিছুক্ষণ আগে বললেন, আপনাদের কথায় এটা উঠে আসছে যে ইলেকশন মুখী এনসিপি। আফটার অল এনসিপি নেতাকর্মীরা জনগণের কাছে যাচ্ছেন, জনগণের সাথে দেখা করছেন, জনগণের কথা শুনছেন, জনগণের কাছে বলছেন এবং জনগণকে কনভিন্স করার চেষ্টা করছেন। ফ্যাক্ট ওয়ান। আমি একটু জাস্ট 1 by 1 আসি, যেহেতু বেশ কিছু সমালোচনা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে সেগুলো একটা রেসপন্স দেওয়া দরকার আর কি। রাকিব ভাই যেটা ওভারল্যাপের কথা বলছেন, দেখেন ওভারল্যাপ এটা একটা মানে বিএনপির টার্মিনোলজি, ঠিক আছে, যে এনসিপিকে এই জিনিসটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না এখন অনেকেই, যে এটা হচ্ছে যেমন রবিউল ভাই বলেছেন ইনফ্যাক্ট যে কি এনসিপি যেটা চায় সেটা গভর্নমেন্ট করে। কতটা ফ্যালাসি, লজিক্যাল ফ্যালাসির তো একটা লেভেল থাকে। মানে আমি খুব সম্মানের সাথে বলছি আর কি, ভাইকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগতভাবেও, ওনার রাজনৈতিক ত্যাগ এবং রাজনৈতিক যে স্যাক্রিফাইসগুলো আমরা সবাই জানি ইনফ্যাক্ট। বাট ওই যে রাজনীতির জন্য রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতার যে মডেলটা আছে আর কি, সেই মডেলটার দিকে একটু তাকাই। দেখেন, আপনি বলতেছেন কি যে এনসিপি যা বলে গভর্নমেন্ট তা করে। এনসিপি প্রোক্লেমেশনের কথা বলছে, গভর্নমেন্ট তো করে নেই। এনসিপি বলছে যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে, তো গভর্নমেন্ট তো তা করে নাই, বা ডক্টর ইউনূস তো তা করে নাই। এনসিপি আপনার ইলেকশন কমিশনের নিয়োগ নিয়ে কথা বলে নাই,
আমি নিজে টক শোতে এসে বলছি, এবং এনসিপি এটার জন্য বিবৃতি দিচ্ছে। কই ইলেকশন কমিশনার তো এখন তো ইলেকশন কমিশন তো স্বাধীনভাবে তাদের মতন করে কাজ করছে, এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশাল বিতর্ক ছিল। এটা আমাদের পার্টি না শুধু, আপনি যদি একটু তাকান ইলেকশন কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে, যেটা 2022 সালের আইন, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রত্যেকটা দল এটা নিয়ে, গণতান্ত্রিক প্রত্যেকটা দল এটা নিয়ে কমেন্ট করেছে, কথা বলেছে। তো কই সেটা তো হয় নাই। মানে আমি জাস্ট খুব মানে শ্রদ্ধার সাথে এই প্রশ্নটা করতে চাই, বা দুজনকেই করতে চাই, রাকিব ভাইকে, রবিউল ভাইকে। ইনফ্যাক্ট আপনি আমাকে যদি যখন বলবেন যে আমরা ওভারল্যাপ করছি, বা আমরা গভর্নমেন্ট আমাদের হয়ে, বা আমরা গভর্নমেন্টের হয়ে কাজ করছি, আপনাকে আসলে দেখাইতে হবে। ওই যে এক ডিসির গল্প, ডিসির ব্যাখ্যাটা আমরা দিয়েছি, এটা অনেক পুরান গল্প ভাই, পুরান গল্প বললেন না। এখন ওই যে যেটা বলেছি, এটা ইউথ এখন খুব ডিফারেন্সিয়েট করতে জানে। ইউথ ওই বস্তা পচা পুরান জামানার যে আপনি অনেক কিছু টাইনা বলুন, যেমন যে রাকিব ভাই যেটা বলছিলেন ইনফ্যাক্ট, যে ওই সেকেন্ড রিপাবলিকের কথা। ভাই সেকেন্ড রিপাবলিকের ভবিষ্যৎটা কারা নষ্ট করেছে, আপনি সেই প্রশ্ন করা উচিত আপনার। এই টক শোতে বসে আপনার সেই প্রশ্ন বিএনপির কাছে জিজ্ঞেস করা উচিত যে কেন সেকেন্ড রিপাবলিক হয় না। আপনি এখন সেকেন্ড রিপাবলিকের জন্য ভালোবাসা দেখাচ্ছেন, দ্যাটস আ ভেরি ফ্যান্টাস্টিক থিং। কিন্তু ভালোবাসা দেখায় আপনি আনফর্চুনেটলি আমাকে ব্লেম আউট করার চেষ্টা করতেছেন, আমাকে একটা পলিটিক্যাল মানে টার্মিনোলজি দিয়ে আমাকে কিল আউট করার চেষ্টা করতেছেন। আপনি প্রশ্ন করেন সেকেন্ড রিপাবলিক কি বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল না? আপনারা বাংলাদেশের মানুষ বারবার বলেছে যে দেখেন বাংলাদেশের আমূল পরিবর্তন দরকার। এখন আমূল পরিবর্তনের জন্য আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম, সেটা কি সেকেন্ড রিপাবলিক। আপনি তো কাউন্টার আমূল পরিবর্তনের জন্য অন্য কোনো ফর্মুলা দেন নাই, ঠিক আছে? নাহলে সেকেন্ড রিপাবলিক ধরেন ইনসাফিসিয়েন্ট, কোনো না কোনো কারণে পলিটিক্যাল ইস্যুতে ধরেন ইনসাফিসিয়েন্ট, আমরা ধরে নিচ্ছি। আপনি কি ফর্মুলা দিচ্ছেন? আপনি তো নির্বাচন ছাড়া কোনো ফর্মুলা দেন নাই। আপনি যে 5 তারিখের পর থেকে আপনি যে মোটামুটি তসবির মতো নির্বাচন জপা শুরু করছেন, আপনি আজকে গণতান্ত্রিক পথে যাওয়ার আর কোনো ফর্মুলা আছে? আমি তো বলতেছি না যে আর কোনো ফর্মুলা। আমরা কি বলতেছি যে নির্বাচন আমরা আপনার নির্বাচন হইতে দিব না, বা নির্বাচন না হোক বাংলাদেশে, আমরা তো সেটা বলি নাই। আমরা বারবার বলছি দেখেন আমরা জনমানুষের প্রত্যাশাটা আসলে বোঝাটা জরুরি। কেন আজকে মানে খুব সারপ্রাইজড হওয়ার কিছু নাই। আপনি ফেসবুক তো চালান, ওনারা যারা আজকে কথা বলছেন ওনারা তো ফেসবুক চালান। আপনি দেখেন না বাংলাদেশের ফেসবুক এরিনায় তো অসংখ্য ইভেন্ট ওপেন হয়ে গেছে অলরেডি। মানে ভাই দেখেন ওই যে বললাম না, বাংলাদেশের ইউথ ডিফারেন্সিয়েট করতে জানে কোনটা ফেক আর কোনটা। 5 বছর ক্ষমতায় আমি ওই 5 বছর গল্প বলতেছি না, 5 বছরের গল্প বলতেছি না। ওই যে নির্বাচন যারা চাচ্ছে তাদেরকে কিভাবে করে ব্লেম করতেছে দেখতেছেন তো। তার মানে কি ওই যে মানুষটা ব্লেম করতেছে সে কি নির্বাচনের বিপক্ষে? সে নির্বাচনের বিপক্ষে না, সে আসলে তারাও আসলে চায় যে নির্বাচন অবশ্যই বাংলাদেশে হোক, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হোক, আমরাও চাই। আমরা তো বলি নাই যে জুনের পরে আমাদেরকে আরো সময় দিতে হবে, আমরা মানে 2026 সাল পার হয়ে 27 সালে ইলেকশন করব। এনসিপির কোন বক্তাকে আপনি বলতে শুনছেন যে জুনের পরে ইলেকশন দিতে হবে? আপনি শুনছেন কি? আমি শুনি নাই। তার মানে জুনের সাথে কি আমাদের কোনো সমস্যা আমরা বলতেছি? আমরা তো বলতেছি না। কাজেই দেখেন খুব সহজ করে যদি বলি, আপনি ওই যে ট্রেডিশনাল পলিটিক্যাল ডিবেটে ওই আপনি ধরেন ওই পুরান জামানার বহুত কথা এনে আপনি আমার উপর চাপাইতে পারবেন। জনগণের কাছে যান, জনগণের কথা শুনেন। রবিউল ভাইয়ের কাছে আমি খুব স্বাভাবিকভাবে আমি খুব শ্রদ্ধার সাথেই বলতে চাই যে জনগণ কিন্তু এখন দেখতেছে। ওই গত রাত্রে একজন বলছে না যে আমার চুলও ছিঁড়তে পারবে না, একজন বলছে তো গতকালকে রাত্রে। তো জনগণ কিন্তু তার বিচার করছে, যদিও আমি সোশ্যাল মিডিয়া ট্রায়ালের পক্ষে না, বাট মানুষ কিন্তু তার শব্দ উচ্চারণ করছে। সে কোন ব্যানারের সামনে দাঁড়াইতো মানুষ ফেসবুক এটা দিছে, এবং কারা কারা কোন ব্যানারকে সামনে রেখে কোন পর্যায়ে বাংলাদেশ সিন্ডিকেট করতেছে, চাঁদাবাজি করতেছে, কোন পর্যায়ে বাংলাদেশের আগের যে মডেলের রাজনীতি সেই রাজনীতিকে ফিরিয়ে আনতেছে, কারা কারা মামলায় কম্প্রোমাইজ করতেছে, কারা কারা কোন মামলার জামিন শুনানি ধরেন তাকে গ্রেফতার করেছে পুলিশ, নিঃসন্দেহে সেটি ভালো খবর। কিন্তু সেটা করতে গিয়ে আমরা যেখানে সেখানে পার্কিং কে উৎসাহিত করছি না, সেটা মোটেও করছি না। সেটা ইভেন আলোচনার আজকে অংশও না, সেটা করছি না। আমাদের বলতে আমি আসলে কাকে রিপ্রেজেন্ট করছি? আমি সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করছি। সাধারণ মানুষের বক্তব্য তো ভেরি ক্লিয়ার, বিএনপি ডেফিনেটলি এই বক্তব্যটা বোঝে, বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা ডেফিনেটলি এই বক্তব্যটা বোঝে। একেবারে সময় দিতে পারছি রাকিব। আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন নির্বাচনটা ডিসেম্বরে না হয় জুনে হবে। রবি ভাই যেটা বললেন, বিএনপিকে আজকে যে কারণে নির্বাচনটা পেছানো বা নির্বাচনটা ধরেন ডিসেম্বর না হয়ে জুনে হবে, সেই কারণটাই সম্ভবত বিএনপিকে সন্তুষ্ট করা যাচ্ছে না। আমার প্রশ্নটা খুব সোজা, যে নির্বাচনটার জন্য রবি ভাইরা ধরেন 2008 সাল থেকে অপেক্ষা করছেন বা 14 সাল থেকে অপেক্ষা করছেন, সেটা ডিসেম্বরের জায়গায় ফেব্রুয়ারি বা মার্চে হলে আসলে কি সমস্যা হবে? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। কারণ এই সরকারটা আনার পেছনে বিএনপির অবদান ছিল, বিএনপির প্রত্যক্ষ সমর্থন ছিল। আচ্ছা, আমি তার আগে আমি একটু সেকেন্ড রিপাবলিক নিয়ে একটু কথা বলতে চাই। ধরুন হচ্ছে সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের বাস্তবতায় সেকেন্ড রিপাবলিক হয় না, এটা আসলে থার্ড রিপাবলিক হয়। কারণ হচ্ছে কি, আমি যদি ব্যাখ্যা দিতে চাই, 1971 সালে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরবর্তী যে প্রথম আমরা সংবিধান রচনা করি সেটা আমাদের ফার্স্ট রিপাবলিক। তার পরবর্তী সময় যখন এটাকে বাকশাল কায়েমের মধ্যে নষ্ট করা হয়েছিল এবং পরবর্তী সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে বৈধলি গণতন্ত্র আসে, সেটা আলটিমেটলি সেকেন্ড রিপাবলিক। তো টেকনিক্যালি এটা থার্ড রিপাবলিক হওয়ার কথা। আর বাস্তবতা সেকেন্ড রিপাবলিক হিসেবে বিএনপি ওন করে কিনা
এটা রিপাবলিক, আমি বিএনপি কিন্তু 72 এর সংবিধান সংশোধন মানে কি রিপাবলিক নাকি? তাহলে সেটা যদি হয়তো 16টা রিপাবলিক হয়েছে আর কয়টা হবে? একটা বন্দোবস্ত থাকা উচিত, তাহলে কিন্তু বন্দোবস্ত চেঞ্জ বলা যাবে না। একটা বন্দোবস্ত চেঞ্জ করছে। আমি এটাকে আপনাকে বলি যে এটা তার ব্যক্তিগত মতামত। এটা আমার হ্যাঁ, দ্যাট কুড বি। এটা আমাকে বলতে দেন, শোনেন। সেটা হচ্ছে এখন হচ্ছে ধরেন বাংলাদেশের একটা পিপল রিপাবলিক, ডেমোক্রেটিক রিপাবলিক অফ বাংলাদেশ। এখন ধরেন আপনি রিপাবলিক কখন করবেন? কারণ হচ্ছে কি আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়া আছে। এখন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া করে কি ইসলামিক রেভলিউশন করতে চান, সোশ্যাল রিপাবলিক করতে চান, তাহলে আপনার রিপাবলিকের প্রশ্ন আসবে। এখন বাংলাদেশও ডেমোক্রেটিক। এখন হচ্ছে কি বাংলাদেশের ডেমোক্রেটিক সোসাইটি তো অনেক ত্রুটি আছে, আপনি সেই ত্রুটিগুলো সংশোধন করেন। আপনাকে তো ডেমোক্রেটিক সোসাইটি কি আনবেন? এখন আনতে হলে তাহলে তো আপনি নির্বাচনে আসেন, কারণ আপনার তো ম্যান্ডেট নিয়ে আসতে হবে। এখন যারা ধর্মভিত্তিক রাজনীতিগুলো, যারা ইসলামিক শাসনভিত্তিক দেশ চায়, হ্যাঁ ওয়েলকাম। আপনি জনগণের ম্যান্ডেটে যদি ক্ষমতায় আসে 2/3 নিয়ে যদি চেঞ্জ করতে পারেন, আপনি ইসলামিক রিভলিউশন ইরানে যেটা হয়েছিল আপনি করেন, আমরা কোনো বাধা দিব না, কিন্তু আপনাকে ইলেকশন একটা প্রসেসের মধ্যে আসতে হবে। এখন ডেমোক্রেটিক প্রসেসের অনেক ত্রুটি আছে, ডেফিনেটলি ত্রুটি আছে, কিন্তু ডেমোক্রেটিক সেই সবচেয়ে বড় পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এটা অনেক ত্রুটি থাকার পরেও এখন হচ্ছে ধরুন আপনি যে সেকেন্ড রিপাবলিকের কথাগুলো বলতেছেন, এখন আমি আপনাকে আরো উদাহরণ দিই। ধরুন হচ্ছে কি ফ্রান্সে 5th রিপাবলিক চলছে, পোল্যান্ডে 3rd রিপাবলিক, স্পেনে 2nd রিপাবলিক। আপনি কি এগুলোর ইতিহাস জানেন? ডেফিনেটলি আমরা এটা বলেছি টক শো। আপনি জানেন এটা? আমরা টক শো বলতে আমি আপনাকে বলি, শুনেন। ধরুন হচ্ছে কি ফ্রান্সে 5th রিপাবলিক চলছে। ফ্রান্সে একবার হচ্ছে কি ডেমোক্রেটিক, একবার মিলিটারি, একবার রাজতান্ত্রিক, একবার অটোক্রেটিক, 200-300 বছর গৃহযুদ্ধের ইতিহাস। এখন হচ্ছে কি বাংলাদেশে সে বাস্তবতা নাই। বাংলাদেশ ডেমোক্রেটিক সোসাইটি। এখন আপনি দেখেন হাসিনা ডেমোক্রেটিক সিস্টেমগুলোকে নষ্ট করছে, আপনি সেগুলোকে রিপেয়ার করেন। আপনি সংবিধান তো অনেকবার চেঞ্জ করতে পারেন। যথেষ্ট আলোচনা। ইলেকশনটা ডিসেম্বরের জায়গায় মার্চ এপ্রিলে বা জুনে। আচ্ছা, আমি আপনার এবার সেই প্রসঙ্গে আসছি। ধরুন ইলেকশন মার্চের জায়গায় ডিসেম্বরের জায়গায় মার্চ এপ্রিলে হলে কি সমস্যা? 3 মাস। আমি আপনাকে বলি 3 মাসে কি সমস্যা, সেই সমস্যাটা উপলব্ধি করার কারণে গতকাল জামাতের 2 শীর্ষ নেতা লন্ডনে গিয়ে বেগম খালেদা এবং তারেক রহমানের সাথে দেখা করেছে। কারণ তারা এখন পর্যন্ত বুঝতে পেরেছে যে আলটিমেটলি আমাদের যদি রাইট থেকে সিরাতুল মুস্তাকিমের পথে যদি আমরা না হাঁটি, তাহলে আমাদের বিপদ আসন্ন। কারণ হচ্ছে আপনি দেখেন তারা কিন্তু বলছে যে আমরা পরের রমজানের আগে দেখতে চাই। আপনি যেটাকে কিছুক্ষণ আগে অফ দ্য রেকর্ডে বলছিলেন বাংলা মাস আর আরবি মাস, তো আমি সেটার ব্যাখ্যা দিচ্ছি। ধরেন বাংলাদেশে কেন শীতকাল বা উইন্টার বাইরে ইলেকশনটা ফিজিবল, আপনাকে বলি বাংলাদেশে প্রত্যেকটি ইলেকশনে কিন্তু উইন্টার কেন্দ্রিক হয়েছে। আপনি দেখেন বাংলাদেশে জুন জুলাই দিকে এখন থেকে অনেক গরম শুরু হয়েছে। হ্যাঁ, অনেক গরম শুরু হয়েছে, তারপর অনেক মেঘ বৃষ্টি রাজনীতির জন্য একটা পর্যাপ্ত পরিমাণ প্ল্যাটফর্ম। আর যেহেতু এখন আমাদের রমজানগুলো এগিয়ে আসছে, আপনি দেখেন নেক্সট ফেব্রুয়ারি মাসে রমজান, হ্যাঁ রমজান, তারপর রমজানের পরে আপনার ঝড় বৃষ্টি, আবার অনেক ধরনের সমস্যা শুরু হবে। আর আলটিমেটলি এই কারণে এগুলোকে ডিসেম্বর একটা ট্রিটমেন্ট করা হয়েছে। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি, ধরেন আমাদের যে সংস্কারের যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে, আপনি ধরেন সংস্কারের যে প্রস্তাবগুলো এগুলো তো রেডি, সফটওয়্যার মাধ্যমে রেডি, জাস্ট আপনি এডিট করে বসাবেন আর ঐক্যমত করবেন, তারপরে আপনি ম্যানেজারি করবেন, পরবর্তীতে আপনি ঐক্যমতের মধ্যে যাবেন, নতুন সংশোধন আসলে সেটাকে এমপ্লিমেন্ট করবেন। এখন সেই জায়গা থেকে ধরেন বাংলাদেশের যে পরিস্থিতি যেদিকে খারাপের দিকে যাচ্ছে, আমি মনে করি ডিসেম্বরের আগে এটা অক্টোবরে হওয়া উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন। কেন আপনাকে বলি, আমি একটু উদাহরণ আপনাকে দিই। ধরেন হচ্ছে কি ভাস্কর যে মানবেন্দ্র ঘোষ, আপনি যে এবারের পয়লা বৈশাখটা একটা স্বতঃস্ফূর্ত হয়েছে, মানে এত বড় স্বতঃস্ফূর্ত পয়লা বৈশাখ আমি কখনো দেখিনি। যে ইসলামিক ভাবধারা পালন করেছে, বাম ধারা পালন করেছে, হিন্দু প্রচলিত ধারা করেছে, যে ধারা করেছে, আপনি দেখেন মানবেন্দ্র ঘোষ তিনি মানে বাস করে গেছে, তিনি কিন্তু শেখ হাসিনার সেই এটি করেননি, তিনি করেছেন একটা বাঘের। এবং তিনি জিডি করেছেন, জিডি করার পর তিনি আশ্রয় হয়েছেন, তারপরও তাকে নিরাপদ দিতে পারেন আপনার রাষ্ট্র। এখন এই ব্যর্থতা পুরোপুরি সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সে আপনি ব্যাখ্যা দিতে পারেন না। তারপরে আজকের আমি আপনাকে একটি নিউজ আপডেট আপনাকে দিই। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাকে একজনের পার্সোনাল এক গার্মেন্টস ব্যবসায়ী তিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। আপনি জানেন অলরেডি কিন্তু বাংলাদেশের এফডিএ বন্ধ হয়েছে, লোকাল অনেক গার্মেন্টস বন্ধ হয়েছে, অনেক শিল্প কারখানা ব্যাঘাত ঘটছে। আপনি জানেন বাংলাদেশে যে সাধারণ বীমা কর্পোরেশন, তারা যে বিমার খরচগুলো বহন করে, এই টাকাগুলো কিন্তু শুধু তাদের কাছে দেয় না, এগুলো ইউকের ফান্ড আছে, সুইস ফান্ড আছে। তারা এখন স্পষ্ট চিঠির মাধ্যমে জানিয়েছে তোমাদের দেশে যে মবক্রেসি তোমরা চালু রাখছো এবং তোমরা যে ভ্যান্ডালিজম করছো, নেক্সট এ আবার আমরা নিব না। আপনি যদি উল্লেখ করেন দেখেন ফিলিস্তিন বা গাজা কেন্দ্রিক যে আলোচনা হয়েছিল, সেখানে দেখেন আপনি ফিলিস্তিনের জন্য আলোচনা, ফিলিস্তিনের পক্ষে আমাদের আছে ভালো কথা, কিন্তু আপনি বাটাকে যাই অ্যাটাক করছেন, আপনি কেএফসিকে অ্যাটাক করছেন, আপনি অন্যান্য পজিশনে, সরকার তো এগুলোকে থামাচ্ছে না। তার মানে কি সরকার তো এগুলোকে বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। আপনি আমেরিকান এমবাসি একটা জরিপ আছে যে 5% মাত্র আপনি সরকার মাত্র অ্যাকশন নিচ্ছে, 95% সরকার এটাকে প্যাট্রোনাইজ করছে। তার মানে কি সরকার নিজেতে এগুলোকে উস্কে দিচ্ছে। হ্যাঁ রবি ভাই, আমি এখন একটা বিরতি নিয়ে আপনার কাছে প্রশ্ন রেখে, এই যে সমস্ত সংকটের কথা আমাদের সহ আলোচক বলছে রাকিব আল হাসান, এই সমস্ত সংকট কি নির্বাচন হলেই আসলে কেটে যাবে? মানে নির্বাচন হলে কি কেউ আর এই ধরনের ভ্যান্ডালিজম করবে না? নির্বাচন হলে কেউ কারো বাড়িতে আগুন দেবে না? নাকি আমাদের দেশে নির্বাচন পরবর্তী সহিংসতারও অনেক উদাহরণ আছে, আপনি নিজেও তার শিকারও হয়েছেন, কিংবা ধরেন আবার আপনারা যখন ক্ষমতায় এসেছেন তখন হয়তো আরেক পক্ষ শিকার হয়েছে। ফলে নির্বাচন কেন একমাত্র সলিউশন এই সব সংকট থেকে বাঁচার জন্য? সেই প্রসঙ্গে আপনার কথা শুনবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই।
দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। বিএনপি নেতা শেখ রবিউল আলম আছেন আমাদের সঙ্গে। রবি ভাই, আমরা যেটা বলছিলাম যে এই নির্বাচনটা আসলে একটু আগে পিছনে হইলে, বা অনেকে বলছিলেন প্রশাসনও একটা বড় বিষয়, কারণ নির্বাচন তো আসলে করবে প্রশাসন, ফলে এই প্রশাসনকে আসলে নির্বাচন করার জন্য প্রস্তুত, ফলে নির্বাচনটা 1-2 মাস আগে পিছিয়ে হলে আসলে সংকটের কথা আপনি একটা বলেছেন। আচ্ছা, আপনি এত আগে কেন মনে করছেন যে 1-2 মাস পিছনের প্রয়োজন হতে পারে? এখন তো 8 মাস সময় আছে। কেন সেই 8 মাসকে আপনি কাজে লাগানোর চেষ্টা করছেন না? রাজনৈতিক দলগুলির নির্বাচন চায়, জনগণ নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে, তো সেটাকে চেষ্টা করতে কি অসুবিধা আছে নাকি? আপনি আগে কেন এক্সকিউজ করছেন? সেটা তো দক্ষতা যোগ্যতার পরিচয় হলো না, তাই না? দায়িত্বশীলতার পরিচয় হলো না। আপনি খুব ভালো বলছিলেন নির্বাচন হলে কি সব সমস্যার সমাধান হবে? হ্যাঁ, নিশ্চয়ই নির্বাচন হলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে না, তবে এটা নিশ্চিত থাকেন সব সমস্যার সমাধান শুরু হবে। শুরুটা তো আপনি করবেন নাকি করবেন না? শুরু করবেন না সমাধান চাইবেন? মানে এখন কোনো সমস্যার সমাধান হচ্ছে না, একেবারেই হচ্ছে না। কারণ এই সরকারের, আমি বলেছি, সীমাবদ্ধতা রয়েছে। এই সরকার কিছু প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে, কিন্তু জনব্যবস্থাপনা করতে পারে না। বিশেষজ্ঞ বা বিজ্ঞ ব্যক্তিরা যদি সব সমস্যার সমাধান করতে পারত, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অর্থনীতিবিদ অর্থমন্ত্রী হতো, সবচেয়ে ভালো রাষ্ট্রবিজ্ঞানী ওখানকার প্রেসিডেন্ট হতো, ডোনাল্ড ট্রাম্পের মতো লোক নির্বাচিত হতো না, নরেন্দ্র মোদীর মতো লোক নির্বাচিত হতো না। সেখানে রাষ্ট্র ব্যবস্থাপনা করতে হয়, জনব্যবস্থাপনা করতে হয়, তার জন্য পলিটিশিয়ানদের লাগে। মনে রাখবেন। আরেকটা জায়গায় আমি একটু খুব বলতে চাই, ওই যে সে বলছিল সেকেন্ড রিপাবলিক, একটা বাক্য বলবো, সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন নাই। এই কারণে আমাদের যে সমস্যাগুলি আছে বিদ্যমান সংবিধান সংস্কার করেই সমাধান করা সম্ভব, ঐক্যমতের ভিত্তিতে সম্ভব, যতটুকু জটিলতা আছে। আরেকটা কথা সে বলছিল যে এনসিপির সাথে সরকারের সখ্যতা আছে কিনা, অনেক কথা তাদের শোনেনি। আমি আপনাকে বলি, এনসিপি যে দাবিগুলি করেছিল এনসিপি গঠিত হওয়ার আগে এবং পরে, সেই দাবিগুলি প্রশ্ন আকারে সংস্কার কমিশন অন্যান্য রাজনৈতিক দলকে ছুড়ে দিয়েছে। তুমি এটার সাথে একমত নাকি আংশিক একমত, নাকি একমত না, না হলে মন্তব্য দাও। এনসিপির ওই দাবিগুলিকে গুরুত্ব দিয়ে হয়েছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার। এই জন্য সখ্যতা আছে। যেমন ধরেন আপনি গণভোট চান কি চান না, গণপরিষদ চান কি চান না, চাইলে কিভাবে চান, এ ব্যাপারে আপনার মতামত দেন। এরকম অসংখ্য এসেছে, অসংখ্য। আপনি ওই সময় দেবেন না। আরেকটা কথা আপনাকে বলি, সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে, সেখানে সব অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে করা হয়েছে। এনসিপির 2 জন আছে, এনসিপি রাজনীতির সাথে যুক্ত। কে আছেন? আমি নামটা এই মুহূর্তে বলতে পারবো না, আপনি আমার মোবাইল দেখে, আমি স্ক্রিনশটটা দিয়ে রেখেছি, আমি দেখিয়ে যাবো আপনাকে মানে যাওয়ার আগে। আবার বিচার বিভাগীয় সংস্কার যে কমিশন করেছে, তাতে এনসিপি রাজনীতির সাথে যুক্ত 1 জন আছে। 2-3টি নামই আপনার, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি না, এনসিপিতে ছাত্ররা যুক্ত, এবং তার 1 জন, তার পোস্টার আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, তিনি এবার ঈদে ভোটও চেয়েছেন, দোয়া চেয়েছেন, কিন্তু তিনি সংস্কার কমিশনে আছেন। এই জন্য বলছি যে এনসিপি এবং সরকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি তাতেও দোষের কিছু দেখি না। আমি আপনাকে বলি, আমি উদারতার জায়গা থেকে বলছি। আমি বলছি একটা নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য ডক্টর ইউনূসের সরকারই যথেষ্ট, এবং তাদেরকে আমরা এখনো নিরপেক্ষ মনে করি। এনসিপি রাজনৈতিক দল হয়েছে, রাজনৈতিক ফ্লেভারে এসে জনকল্যাণ ধারণ করুক, জন আকাঙ্ক্ষা ধারণ করুক, জনসমৃদ্ধির জন্য রাজনীতি করুক, ভোটের প্রতিযোগিতায় আসুক। আসেন আমরা রাজনীতিক প্রতিযোগিতার মাধ্যমে সরকার গঠন করি। তাসিন, আপনার কাছে আমার আসলে ছোট ছোট করে 2টা প্রশ্ন। একটা হচ্ছে, লন্ডনে জনাব তারেক রহমান এবং বেগম জিয়ার সঙ্গে জামাতের আমিরের বৈঠকের পরে জামাতও এখন ধরেন বলছে রোজার আগেই তারা নির্বাচন চায়, তার মানে তারা জানুয়ারি বা বিফোর ফেব্রুয়ারি 15-16 চায়, মানে বিএনপির সঙ্গে একই টোনে কথা বলছে। ফলে জামাতের সঙ্গে আপনাদের সখ্যতা নিয়ে একটা অভিযোগ ছিল, সেটা কি লন্ডন বৈঠকে বিএনপির দিকে চলে গেল কিনা, এটা একটা জায়গা। এবং দ্বিতীয় হচ্ছে যে ভোট নিয়ে বিদেশিদের সাথে আপনারাও আজকে আলাপ করলেন, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল, নতুন রাজনৈতিক বন্দোবস্তেও কি তাসিন রিয়াজ আমরা আমাদের নির্বাচন নিয়ে বিদেশিদের দ্বারস্থই হব, বিশেষ করে পশ্চিমাদের? ওকে, ধন্যবাদ। মানে 2টা খুব ক্লিয়ার কোশ্চেন। প্রথমত তো এই কোশ্চেনটা আমার কাছে মনে হয়েছে যে ইনভ্যালিড, কারণ জামাতের সাথে আমাদের সম্পৃক্ততা নিয়ে যে ধরনের কোশ্চেন ছিল, এগুলোকে আমরা আসলে প্রথম থেকেই আমরা ডিনাই করছি, এবং এটা তো এখন আরও পরিষ্কার হয়ে গেল ফাইনালি জামাতের স্ট্যান্ড নিয়ে। কারণ জামাত তো তাইলে আমার ভাষায় কথা বলা উচিত ছিল। আমরা বলতেছি যে ঠিক আছে, মানে আমরা ইলেকশনে একটু সময় নেই, সংস্কারটা আগে করি, মৌলিক সংস্কারটা আগে করি, এটা তো জামাত এই টোনে নাই। তার মানে আমার সাথে যেহেতু জামাতের এখন ডিসটিউন তৈরি হয়েছে, এবং আপনি যেটা উত্তরটা বললেন আর কি, কাজেই আমাদের সাথে জামাতের সখ্যতা না, আমাদের সাথে পলিটিক্যালি সকল পার্টির সাথেই তো আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। সকল পলিটিক্যাল পার্টি গণঅভ্যুত্থানের শক্তি,
যারা গণতান্ত্রিক পার্টি ছিল আর কি, এবং যারা সত্যিকার অর্থেই মানে ফ্যাসিজমের পতন চেয়েছেন। কাজেই সেই টোনে সবার সাথেই আমাদের সম্পর্ক ছিল। একেবারে আলাদা করে যে জামাতের সাথে আমাদেরকে মানে নতুন করে একটা নতুন দেখানো, এগুলো আসলে কখনোই মানে সত্য ছিল না এবং এখনো সত্য না। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা আমি একটু জাস্ট রেসপন্স করি ছোট করে, যে এটা একটা গতানুগতিক বৈঠক ছিল। বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা আসতেই পারেন আমাদের সাথে, না শুধু তারা আরো অনেক পলিটিক্যাল পার্টির সাথে বসেছেন। কাজেই আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা সকল পলিটিক্যাল পার্টির জন্য প্রযোজ্য। মানে অন্য কেউ নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেনি, বলছে জামাত বিএনপি এবং আপনাদের সঙ্গে। না দেখেন, মানে ফ্যাক্ট ইজ হচ্ছে যে যখন আমার রাষ্ট্রে, আমার দেশে যখন কোনো গেস্ট আসে, আর কোনো গেস্ট যখন আমার সাথে বসতে চায়, আমি তো তাকে ডিনাই করতে পারি না। আমি তার কথা শুনতে পারি, আমার কথা আমি আমার যে ভাষ্যটা আমি বলতে পারি, এটাকে আমরা একটা ফেলোশিপ প্রোগ্রাম হিসাবে দেখি, ফেলোশিপ একটা জাস্ট একটা বৈঠক হিসাবে দেখি, একটা ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসাবে দেখি। এর বাইরে আমরা অন্য কিছু দেখি না। খুব শক্ত এবং খুব সহজ কথা হচ্ছে যে এনসিপি অবশ্যই কারো দ্বারা প্রভাবিত না। এনসিপি তার যে নির্বাচনী যে চিন্তা, তার যে দলীয় চিন্তা, এই দলীয় চিন্তাগুলোতে তার নিজস্ব স্ট্যান্ড আছে, স্ট্যান্ডেই তারা মানে স্ট্যান্ড বাই থাকবে। এই জায়গাটা বিদেশি মানে বলে না যে অমুকের তীর্থস্থানের দিকে, কারো দিল্লি, কারো ইসলামাবাদ, কারো ওয়াশিংটন, কারো ভিন্ন ভিন্ন তীর্থস্থান থাকতে পারে। এনসিপির তীর্থস্থান বাংলাদেশে, এবং এনসিপির অন্য কোনো তীর্থস্থান মানে লাগবে বলে এনসিপি এটাকে প্রয়োজনও মনে করে না। এবং দেখেন, আমি আরো জাস্ট কিছু রেসপন্স দিয়ে আমি শেষ করি। আপনি যে প্রশ্নটা করেছিলেন যে 3 মাস আসলে পেছালে কি হবে, আমাদের ইয়া ভাই রাকিব ভাই বলতেছিলেন, মানে দেখেন তিনি মানে স্ববিরোধিতাটা কিভাবে করলেন। তিনি বলতেছেন যে বাংলাদেশের প্রশাসন কি এখন খুবই মানে ক্যাপাসিটির জায়গায় খুবই ফেইলিয়ার, ক্যাপাসিটির জায়গায় খুবই ফেইল্ড একটা প্রশাসন। ইলেকশনের জন্য আপনি বলছিলেন, আমি নোট করেছি, উনি বলছিলেন যে যতগুলো মানে দেখেছেন, উনি দেখিয়েছেন যতগুলো কেস দেখিয়েছেন, তো দেখেন খুবই স্পষ্ট যে আসলে এখন যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাদেরকে গঠন করার জন্য আরেকটু সময় প্রয়োজন আছে। এটা তার ভাষ্যেই এটা খুব পরিষ্কার হয়। কাজেই ইলেকশন করতে গেলে আপনার যে সক্ষমতা প্রয়োজন, সেই সক্ষমতার কথাই আজকে নাহিদ ইসলাম বলেছেন। যে ধরনের প্রিপারেশন প্রয়োজন, সেই প্রিপারেশনের কথাই নাহিদ ইসলাম বলেছেন। কাজেই সেই প্রিপারেশনগুলোর সাথে আপনারা দ্বিমত করতে পারেন। 3 মাসের জন্য আমি জানি না 3 মাসের জন্য আসলে কতগুলো মানে চাঁদাবাজি বন্ধ হয়ে থাকবে, কতগুলো টেন্ডারবাজি বন্ধ হয়ে থাকবে, কতগুলো রাস্তাঘাটের মানে দখলদারিত্ব বন্ধ হয়ে থাকবে, মাঠঘাটের দখলদারিত্ব বন্ধ হয়ে থাকবে। বাট আমাদের মনে হয় যে এতটুকু সময় গণঅভ্যুত্থানের যে স্পিরিটকে ধারণ করে আপনাদের দেওয়া উচিত। আসেন মৌলিক সংস্কারটা করি, রাষ্ট্রের শহীদদের যে স্পিরিটটা ছিল, তাদের যে আত্মত্যাগ ছিল, এই আত্মত্যাগের কারণটা বুঝি। তারা অবশ্যই গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল, তবে জোর করে নির্বাচনের দিকে মানে দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা জীবন দেয়নি। রাকিব, আপনার কাছে যে প্রশ্নটা সেটা হচ্ছে ভোট নিয়ে বিদেশিদের সাথে আমরা বড় আলাপ করি, সে আলাপ এখনো চলমান, এই আলাপটা আসলে কেন? আচ্ছা, আপনাকে আবারও ধন্যবাদ। ভোট নিয়ে আসলে আলোচনা কেন হচ্ছে কি, ধরেন হচ্ছে কি আমাদের যে ওয়েস্টের যে দেশগুলো, যারা আমাদেরকে সুষম ডেমোক্রেসি প্র্যাকটিসের দেশ আমরা বলি, তো ধরেন আমরা যখন ডেমোক্রেসি প্র্যাকটিসে বা বাংলাদেশকে ওই ধারা দেখতে চাই, তখন এই দেশগুলোকে আমরা একটা লেটার মার্ক হিসেবে দাঁড় করাই আর কি। হ্যাঁ, আর এই দেশগুলোর সাথে যেহেতু ধরেন বাংলাদেশের শুধুমাত্র ভোট তো একটিমাত্র ফ্যাক্টর, অনেকগুলা মানে কোরিলেটার ফ্যাক্টর আছে। আপনি ধরেন দেখেন বাংলাদেশের শ্রম ব্যবস্থা, শ্রম আইন ব্যবস্থা, তারপর হচ্ছে বাংলাদেশের কূটনীতি কোন দিকে যাবে, বাংলাদেশের অন্যান্য আঞ্চলিক জোট, বহির্বিশ্বের জোট, এগুলোর সাথে তো ধরেন অনেক ধরনের স্বার্থ জড়িত আছে। হ্যাঁ, তো স্বার্থ জড়িত থাকার কারণে আসলে তাদেরও তো একটা চাহিদা থাকবে যে বাংলাদেশে আমি আমার গার্মেন্টসের এক্সপোর্ট তারা মাল দিচ্ছে, তো তারা স্বার্থের কারণে তারা তো ডেফিনেটলি তারা চাইবেই। হ্যাঁ, আর যেহেতু ধরেন বাংলাদেশ তো এখন আমি মনে করি যে মাল্টি ডাইমেনশনাল যুগে ঢুকছে, এবং ডক্টর ইউনূস আসার পরও তিনি আসলে ধরেন আপনার আসিয়ানের জোটে ঢোকার জন্য চেষ্টা করছে। তো সুতরাং এগুলো যদি আপনার নিজস্ব প্যারামিটার সেট করতে হবে, তো আপনার এই ডেমোক্রেসি প্র্যাকটিস যদি আপনি ঠিকভাবে না করেন, তাহলে তো আপনি লেটার মার্কে আপনি পৌঁছাতে পারবেন না। সুতরাং আমি এগুলোকে ভালোভাবে বিচার বিভাগ সংস্কার কমিশনে আছেন আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক এনসিপি, আর সংবিধান সংস্কার কমিশনে আছেন জনাব মোহাম্মদ মাহফুজ আলম আর জনাব সালেউদ্দিন সিফাত। অনেক ধন্যবাদ রবিউল আলম, অনেক ধন্যবাদ ডক্টর রাকিব আল হাসান ও তাহসিন রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। সংস্কার কমিশনের কার কথা বল